দর্শক, আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় শিশুর মৌসুমি জ্বর। আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার কামরুল হাসান, সহযোগী অধ্যাপক, শিশু বিভাগ, মুগদা মেডিকেল কলেজ। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, এই সময়ে দেখুন দেখা যাচ্ছে একটু গরম পড়ছে, আবার পরক্ষণে দেখা যাচ্ছে বৃষ্টি। এই যে একটা তাপমাত্রার তারতম্য, তার সাথে কিন্তু শিশুরা পেরে ওঠে না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ঘরে ঘরে শিশুরা জ্বরে আক্রান্ত হচ্ছে। এই যে মৌসুমি জ্বরটা কেন হচ্ছে, এটার প্রতিকার কি, এই সব বিষয় নিয়ে আলাপ করতে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার কামরুল হাসান। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। একটু যদি বলেন, এই সময়ে আসলে আপনি তো দীর্ঘদিন ধরে আমরা জানি যে শিশু চিকিৎসার সাথে যেমন জড়িত, শিশু বিষয়ক বা স্বাস্থ্য বিষয়ক লেখালেখির সাথেও আসলে জড়িত, জনসচেতনতার জন্য কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। আপনার দৃষ্টিতে এই সময়ে আসলে জ্বর বেড়ে যাওয়ার কারণটা কি বাচ্চাদের ক্ষেত্রে? ধন্যবাদ। আসলে ষড়ঋতুর দেশ বাংলাদেশ, আমরা জানি 6টি ঋতু আছে। যদিও 6টি ঋতুর মধ্যে 3টি খুব প্রকটভাবে আমাদের এখনকার যে জলবায়ু পরিবর্তন, এখন খুব প্রকটভাবে আমরা এটা বুঝতে পারি। গরম, ঠান্ডা এবং তার সাথে হচ্ছে আর্দ্রতা। এই সময়টার মধ্যে কিছু জ্বর আমরা শিশুদের মধ্যে খেয়াল করি। এটা মৌসুমি জ্বর, আপনি ঠিকই বলেছেন, কারণ এই জ্বরটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি ভাইরাসজনিত জ্বর। ভাইরাসজনিত জ্বরগুলোর কারণ হচ্ছে যে এই সময়টাতে যেই ভাইরাসগুলো আছে এগুলো সক্রিয় হয়ে ওঠে এবং শিশুরা এমনিতে একটু তাদের ইমিউনিটি দুর্বল থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, যার কারণে এই সক্রিয় ভাইরাসগুলোর দ্বারা তারা খুব সহজেই আক্রান্ত হয়। তো এই ভাইরাসজনিত জ্বরগুলোর মধ্যে সাধারণ সর্দি কাশি যেমন আছে, তেমন এই সময়কার যে আলোচিত বিষয় ডেঙ্গু এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা চিকুনগুনিয়াও পাচ্ছি। তো সবচেয়ে অন্য জ্বর যে নেই সেটা আমার বলা যাবে না। অন্য জ্বর অন্য সময় যেরকম হয়, সর্দি কাশির সাথে নিউমোনিয়া হয়, সেগুলোও কিন্তু আমরা পাই। আচ্ছা, তাহলে এই সমস্ত কারণে আসলে জ্বর হচ্ছে। একটু যদি বলতেন এই সময় আসলে জ্বরের সাথে আর কি কি লক্ষণ নিয়ে আসে আপনারা যদি হাসপাতালে, কি কি জ্বর নিয়ে আসলে আসছে বাচ্চারা? জ্বর তো সাধারণ সর্দি কাশি, যেটা সাধারণ আমরা কমন কোল্ড বলি। প্রথম যেটা জ্বর হয়, নাক দিয়ে পানি পড়ে, শরীরের তাপমাত্রা বেড়ে যায়। ছোট বাচ্চা যারা কথা বলতে পারে না বা যারা মনের ভাব কথা দিয়ে বোঝাতে পারে না, তাদের মধ্যে একটা খিটখিটে ভাব হয়, তারা খিটখিটে হয় এবং অস্থির হয়ে যায়। একটু বড় যারা থাকে তারা কমপ্লেইন করে যে তাদের শরীর ব্যথা, মাথা ব্যথা, ক্ষুধায় অরুচি, খাবার খেতে চায় না এবং নিস্তেজ হয়ে পড়ে থাকে। এর সাথে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে বমি হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, কারো কারো শ্বাসকষ্ট হচ্ছে। এটা ডিপেন্ড করে যে আসলে কোন ভাইরাস দ্বারা সে সংক্রমিত হচ্ছে তার উপরে। যদি রেসপিরেটরি সিস্টেমের হয়, সেক্ষেত্রে নাকে পানি, সর্দি, কাশি, জ্বর এ দিয়ে শুরু হয়, অনেক সময় ভাইরাল নিউমোনিয়া পর্যন্ত চলে যায়। আর যদি ডেঙ্গু দেখি, ডেঙ্গুর ক্ষেত্রে আমরা এখন অনেকেই জেনে গেছি 5-7 দিনের জ্বর। খুব সুন্দর আসলে প্রসঙ্গ আসলে অবতারণা করেছে। একটা এই প্রশ্নটা আমি করতেই ছিলাম যে মা বাবারা কিংবা আপনি যেহেতু এই শিশু চিকিৎসার সাথে অনেকদিন ধরে জড়িত, তরুণ চিকিৎসকরা তো আসলে দেখছে, তাদের জন্য বা মা বাবাদের জন্য এই যে একটা মৌসুমি জ্বর আবার ডেঙ্গু জ্বরও এই সময় প্রকোপ হচ্ছে, সেটা আসলে আলাদা করার কি কোনো ব্যবস্থা রয়েছে কি? কিছুটা আছে। সব ভাইরাস জ্বরই সাধারণত ম্যালেজ, যেটাকে আমরা বলি গা ম্যাজম্যাজ করা, খুব জ্বর উঠে যাওয়া, তারপর ক্ষুধায় অরুচি, এসব নিয়ে আসে। ডেঙ্গুর ক্ষেত্রে আমরা কিছু আলাদা লক্ষণ আমরা দেখতে পাই। সেটা হচ্ছে যে শরীর ব্যথা, চোখে ব্যথা, চোখ যদি নাড়ায় কেউ চোখে ব্যথা বোধ করে, এবং পিঠে ব্যথা, যেটাকে আমরা ব্রেকবোন ফিভার বলি, এবং মাসেলে গিটে গিটে ব্যথা হয়, এই জিনিসটা হয়। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা র্যাশ পাই। তো এই সিজনটাকে আমাকে দেখতে হবে যে সিজনে ডেঙ্গুটা হচ্ছে, যেই লোকালিটিতে ডেঙ্গুটা হচ্ছে, এবং সাথে যদি ওই ভাইরাসজনিত জ্বরের সাথে কারো চোখে ব্যথা, পিঠে ব্যথা এবং মাংসপেশিতে ব্যথা হয়, কারো করে বমি, হ্যাঁ ডেঙ্গু, এই কথাটা মাথায় রাখতে হবে। এই সিজনটার জন্য অবশ্যই মাথায় রাখতে হবে। এই সময় আসলে জ্বর হলে ঘরোয়াভাবে আসলে কি কি করা উচিত মা বাবাদের জন্য, যদি একটু বলতে? জ্বর তো আসলে একটা রোগের উপসর্গ মাত্র, এর পিছনে অন্য কারণ থাকে। তবে সব জ্বরেরই চিকিৎসা প্রায় একই রকম। এটাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল চিকিৎসা, মানে যেটা আমরা ওষুধ দিয়ে করব, আর একটা হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল চিকিৎসা। তো প্রথম যেটা করতে হবে, যে বাচ্চার যখন জ্বর হবে গায়ের কাপড় চোপড় একটু
পাতলা কাপড় চোপড় রাখতে হবে, গরম কাপড় দিয়ে রাখা যাবে না এক। দ্বিতীয়ত হচ্ছে তার লিকুইড খাবার, তরল খাবারের পরিমাণ বাড়াতে হবে। 3 নম্বর হচ্ছে যে জ্বর যদি খুব বেশি উঠে যায় সেক্ষেত্রে হালকা কুসুম গরম পানি দিয়ে তার শরীরটা মুছে দিতে হবে এবং দ্রুত শুকিয়ে ফেলতে হবে। এটা হচ্ছে ঘরোয়া পদ্ধতি। এবং আপনি তাকে যদি লিকুইড খাবার দেন এটাও কিন্তু শরীরের তাপমাত্রা কমাতে সাহায্য করে, কারণ যখনই জ্বর হয় শরীর থেকে কিন্তু অনেক পানি বের হয়ে যায় যেটা আমরা বুঝতে পারি না, চোখে দেখা যায় না, ইনসেন্সিবল লস হয়, সেটাও ঘাটতি পূরণ করবে এবং শরীরটা ঠান্ডা থাকবে। এই ঘরোয়া পদ্ধতির পাশে হচ্ছে আমরা জ্বর কমানোর যেই বিশ্বব্যাপী ওষুধ যেটা আছে আমরা প্যারাসিটামল, সেটা নিরাপদ ওষুধ, সেটা খাওয়াতে পারবে, নির্দিষ্ট ডোজেই উনি খাওয়াতে পারবেন। খুব সুন্দরভাবে বলছে। এই যে ওষুধের কথা বলেন, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ওষুধ নিয়ে এক ধরনের বিভ্রান্তি থাকে যে প্যারাসিটামল জাতীয় ওষুধ কতক্ষণ পরে খাওয়াবেন, ও সিরাপ খাওয়াবেন না ট্যাবলেট খাওয়াবেন নাকি মলদারে সাপোজিটরি দিবেন, এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করছিলাম। খুব সুন্দরভাবে আপনি বলছিলেন যে কী কী লক্ষণ থাকবে, ঘরোয়াভাবে কী করবে। আমরা বিরতির আগে প্রশ্ন রেখেছিলাম যে প্যারাসিটামল জাতীয় ওষুধ নিয়ে এক ধরনের অনেক ধরনের জিজ্ঞাসা রয়েছে, আসলে সিরাপ কখন খাওয়াবে, ট্যাবলেট কখন খাবে বা সাবুজিটরি কখন দিবে, বা মাত্রাটাও যদি একটু বলে দিতেন। জি, এটা একটা খুব কমন প্রশ্ন এবং সমস্যার মধ্যে সৃষ্টি করে। প্যারাসিটামল জাতীয় ওষুধের যে ফর্মুলেশন আমাদের পাওয়া যায় আমাদের দেশে কমনলি, সেটা হচ্ছে ট্যাবলেট, সিরাপ এবং সাপোজিটরি। ট্যাবলেট হচ্ছে যারা ট্যাবলেট মুখে খেতে পারে, একটু বড় বাচ্চা যারা আছে 5 বছর বা 6 বছরের উপরে, তারা ট্যাবলেট খেতে পারবে। এবং যারা ট্যাবলেট মুখে খেতে পারে না তাদের জন্য আসলে সিরাপ। এই হচ্ছে প্রধান এবং দুটার উপাদান যেহেতু এক কিন্তু তার পরিমাণ ভিন্ন থাকে, তো ডোজটা আমরা ঠিক করে দেবো ওজন অনুসারে। কিন্তু যিনি ট্যাবলেট খেতে পারবেন তিনি ট্যাবলেটই খাবেন, আর যিনি সিরাপ খাবেন তিনি সিরাপই খাবেন। সাধারণত ছোট যারা তারা সিরাপ, অনেক সময় ড্রপও পাওয়া যায়, এই দুটোই আমরা দিতে পারবো। সমস্যাটা হচ্ছে সাপোজিটরি নিয়ে। সাপোজিটরি আসলে একটা ইউজুয়াল রুট না। সাপোজিটরি আমরা কখন ব্যবহার করব? একটা অজ্ঞান রোগী যার বমি হচ্ছে, যে মুখে খেতে চাচ্ছে না, তার ক্ষেত্রে আমরা সাপোজিটরির এই রুটটা প্রেফার করব। কিন্তু সাপোজিটরি জ্বর কমিয়ে ফেলবে এরকম না, একই জিনিস, কিন্তু একটা কাজ করে সাপোজিটরি, আপনি দেওয়ার সাথে সাথে জ্বর কমে যাবে, খুব দ্রুত জ্বর কমে যাবে, কিন্তু এটা সাস্টেইনড হয় না। কিন্তু যখন আপনি মুখে খাওয়াবেন, পূর্ণ মাত্রা যদি শরীরে ঢোকে, সে জ্বর কমতে একটু সময় নিলেও এই জ্বর প্রশমনের সময়টা কিন্তু দীর্ঘ থাকে। যদি তার বমি না হয়, অনেক সময় যেই সময়টুকু আমরা আশা করি যে জ্বর থাকবে না, সেই সময়টুকু জ্বর কম থাকে। তো মনে রাখতে হবে যে সাপোজিটরি হচ্ছে বিশেষ সময়ে ব্যবহারের জন্য। হঠাৎ করে অতিরিক্ত জ্বর বেড়ে গেলে, দ্রুত নামানোর প্রয়োজন পড়লে, বমি হলে, খেতে না চাইলে, যে বাচ্চা অজ্ঞান বা তার কোনো জ্ঞান নেই, এরকম একটা অবস্থায় আমরা সাপোজিটরি ব্যবহার করব। আর বাকি ক্ষেত্রে চেষ্টা করব মুখে খাওয়ার ওষুধ দিতে। এখন কতক্ষণ পর পর দিব? আসলে প্যারাসিটামলটার ইউজুয়াল ডোজ আমরা যেটা করি 6 থেকে 8 ঘন্টা পর পর, মানে দিনে 3 থেকে 4 বার আপনি খাওয়াবেন। এটা ডিপেন্ড করে জ্বর কতটুকু সময় পর পর আসে। অর্থাৎ সারাদিন ধরে আমরা যে চিকিৎসকরা, একটু যদি আপনি ইন্টারাপ্ট করছি আর কি, যে আমরা চিকিৎসকরা লিখে যদি 3 বার বা 4 বার, সেটা আসলে সারাদিন ধরে খাওয়াবে তা না। সকালবেলা যদি 100 জ্বর আসে তাহলে খাওয়াবে, দুপুরবেলা যদি জ্বর না আসে তাহলে তো খাওয়াবে, তার মানে খাওয়াবে না। কিন্তু ভাইরাস জ্বরের ক্ষেত্রে জিনিসটা আমরা দেখি, আমাদের যে অভিজ্ঞতায় বলে প্রথম 2 দিন কন্টিনিউ ফিভার থাকে, যার কারণে আমরা বলি দিই যে প্রথম 2-3 দিন আপনারা এই নিয়ম মেনে খাওয়াবেন। 6 ঘন্টা পর পর যদি আমি বলি 6 ঘন্টা পর পর, 8 ঘন্টা পর পর বলে 8 ঘন্টা পর পর, এভাবে খাওয়াবেন। এরপরে হচ্ছে যখন প্রয়োজন, কারণ জ্বর একটা সময় রেমিশন হয়, ওই সময়টা যখন সকালে থাকবে সকালে, রাতে থাকলে রাতে, ওই সময় আপনি প্রথম 2-3 দিন একটু রেগুলার বেসিস। আচ্ছা, এটা অনেক সময় দেখা যায় একটু বড় বাচ্চা যারা 8-9 বছরের বাচ্চা, এরকম আমরা প্রায় মা বাবারা এসে বলে যে সে ট্যাবলেট খেতে পারে না, তাদের ক্ষেত্রে যদি সিরাপ দেওয়া হয় তাহলে ইফিকেসি বা তার যে শক্তি বা কার্যক্ষমতা সেটা কমে যাবে না, যদি আপনি ডোজ ঠিক করে দিতে পারেন। প্যারাসিটামল তো একটা নির্দিষ্ট ডোজ আছে, আমরা প্রতি কেজিতে কতটুকু প্যারাসিটামল দিব একটা নির্দিষ্ট ডোজ আছে। যেমন একটা ট্যাবলেটে আমাদের দেশে 500 মিলিগ্রাম থাকে, কিন্তু একটা সিরাপে থাকে 120 মিলিগ্রাম। এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে। যে ট্যাবলেট খেতে না পারে তার যদি মনে করি তার 250 মিলিগ্রাম লাগবে, তাহলে 250 মিলিগ্রামের হিসাবটা আমরা সিরাপে করব। সিরাপের 1 চামচে থাকে 120 মিলিগ্রাম, 2 চামচে 240, কাছাকাছি 250-এর কাছাকাছি, সুতরাং সেটা আমরা দিতে পারবো। এইভাবে ঠিক করব। কিন্তু যেহেতু দুটার মধ্যেই প্যারাসিটামল আছে, সুতরাং এফিকেসিতে যদি আমি ডোজ ঠিক মতো দিই কোনো পার্থক্য হবে না। আসলে প্যারাসিটামল নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে, আমি আরও কিছু প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মা বাবারা আমরা দেখি আর কি, যেটা যে 101 হলে দেখা যাচ্ছে সে আমাকে জিজ্ঞেস করে যে আপনার বাচ্চার বয়স তো 1 বছর 10 কেজি,
উনি এসে বললেন যে বাচ্চার জ্বর তো 104 হয়ে গিয়েছিল, আমি 2 চামচ খাইয়ে দিয়েছি। আপনারা যে ডোজ ঠিক করেন সেটা কি জ্বর বেশি হলে বেশি চামচ খাবে, কম হলে কম চামচ খাবে এরকম, নাকি বয়স বা ওজন অনুযায়ী ঠিক করেন? এক্স্যাক্ট হচ্ছে ওজন অনুযায়ী, ওজন অনুযায়ী পার কেজিতে কতটুকু যায় সেইভাবে আমরা হিসাব করি। জ্বর যদি খুব মানে ফ্রিকোয়েন্টলি আসে সেক্ষেত্রে আমরা ডোজের ফ্রিকোয়েন্সিটা বাড়াই দিই, দেখা যায় 3 বারের জায়গায় 4 বার দিচ্ছি। কিন্তু 104 হলে বেশি চামচ, 102 হলে কম চামচ, এটা ভুল ধারণা। এটা আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের প্রচলিত একটা ধারণা রয়েছে আর কি, যে জ্বর যদি কম থাকে 100 101 থাকলে তখন সিরাপ ট্যাবলেট খাওয়ায়, আবার 102 3 4 হয়ে গেলে সাপোজিটরি দেয়। এটা আসলে কতটুকু যৌক্তিক? না, যৌক্তিকতা তো ওইখানে সাপোজিটরি দেওয়ার যে ইন্ডিকেশনগুলো আছে, একটা ইন্ডিকেশন আছে যে অনেক জ্বর বেড়ে গেছে, অনেক খুব দ্রুত কমাতে হবে। ছোট বাচ্চা যাদের 5 বছরের মধ্যে তাদের খিঁচুনি হওয়ার সম্ভাবনা থাকে, জ্বরজনিত যে খিঁচুনি, যেটাকে আমরা ফিব্রাইল কনভালশন বলি, সেই ক্ষেত্রে দ্রুত জ্বর কমানোর ক্ষেত্রে আমরা সাপোজিটরি ব্যবহার করতে পারি। আর বাকি ইন্ডিকেশনগুলো আগের মতোই, মুখে খেতে না পারলে বমি, এগুলো ঠিক আছে। কিন্তু মানে জ্বর অনেক হয়ে গেলে সাপোজিটরি দিলে জ্বরটা নামবে, কিন্তু এই জ্বর কিন্তু আবার খুব দ্রুত ফিরে আসে, কারণ সাপোজিটরি দেওয়ার পর যতটুকু প্যারাসিটামল শরীরে শোষিত হয় সেটা কিন্তু মেজার করা মুশকিল। কিন্তু মুখে দিলে আমি যতটুকু দিচ্ছি কতটুকু অ্যাবজর্ব হবে তার কিন্তু সেটা জিনিসটা কিন্তু ডিফাইন করা আছে, যার জন্য ওরাল ফর্ম ইজ অলওয়েজ প্রেফারেবল দেন রেক্টাল রুট। আমরা সাপোজিটরি বিশেষ ক্ষেত্রে ব্যবহার করব। অ্যাডভান্টেজ শুধু একটাই, যে খুব বেশি জ্বর যদি অল্প সময়ের মধ্যে দ্রুত উঠে যায়, দ্রুত নামাতে পারে, কিন্তু সাস্টেইনড ইফেক্ট নিতে হলে আপনাকে এই সময় ঘন্টা মেপেই আপনাকে ওরাল প্যারাসিটামল দেওয়াটাই যুক্তিযুক্ত। খুবই সুন্দর। আমরা মোটামুটি প্যারাসিটামল নিয়ে আমরা মনে করি যে এই অনুষ্ঠানটা মা বাবারা যদি দেখে থাকে তাদের সকল ধরনের আমরা বলো কনফিউশন যেটা সেটা দূর হবে। আরেকটা বিষয়, সময় অনেকেই প্রশ্ন করে তার খাওয়া দাওয়াটা কেমন হবে শিশুর এই সময়, জ্বরের সময় বাচ্চাদের কি কি খাওয়াবো আমরা? ধন্যবাদ। জ্বরের সময় আসলে একটু রুচি কমে যায়, এই জন্য আমরা যেটা বলি, প্রথম কথা হচ্ছে তাকে লিকুইড খাবারটা দিতে হবে। লিকুইড খাবারের মধ্যে শুধু যে পানি তা না, লিকুইড খাবার দুধ হতে পারে, স্যুপ হতে পারে, ফলের রস, তাজা ফলের রস হতে পারে, যেটা তার রুচিতে নেয়, সে যে নিতে চায় সেই জিনিসটা আমরা দেওয়ার চেষ্টা করব, তার হাইড্রেশন মেনটেন করার জন্য অ্যাজ ওয়েল অ্যাজ টেম্পারেচার কমানোর জন্য। তারপরে আমরা চেষ্টা করব যখন জ্বরটা কমে যায় ওই সময় খাবারটা দিতে, কারণ জ্বর যখন থাকে শিশুরা কিন্তু খেতে চায় না, খিটখিটে মেজাজের হয়ে যায়। আমি সবসময় বলি যে আপনি জ্বরের ওষুধ দিবেন, ওষুধ দেওয়ার আধা ঘন্টা থেকে 45 মিনিট পরে দেখবেন জ্বর কমতে থাকবে, ওই সময় শিশু সুস্থ বোধ করবে, ওই সময়টা খাওয়ানোর চেষ্টা করবেন। স্বাভাবিক খাবার যেটা সে খায় সেই খাবার এবং একটু প্রোটিন সমৃদ্ধ খাবার আমরা দিতে বলি। লিকুইডের বাইরে একটু প্রোটিন সমৃদ্ধ সহজে আপনার হজম হয় এই ধরনের খাবার তাকে দিতে হবে। কিন্তু সারাদিনই খাচ্ছে না, সে তো আরও দুর্বল হয়ে পড়বে, এটা অ্যাসেস করা তখন প্রবলেম হয়ে যায় আমাদের ক্ষেত্রে। জ্বরটা কমবে ওই সময় আপনি চেষ্টা করবেন তাকে খাবারটা অফার করার জন্য, তাহলে শিশু খাবে। খুব সুন্দর, খুব সুন্দরভাবে বলছেন যে আমার মনে হয় খাবার নিয়ে যে বিভ্রান্তি সেটা মা বাবাদের নিশ্চয়ই দূর হবে। মায়ের খাবার আসলে কি কেমন হবে এই সময়, বিশেষ করে যারা বুকের দুধ দিচ্ছেন সেই মায়েদেরকে খাবারকে আলাদা কোনো বিষয়? মা যদি রেগুলার তার যেই ডায়েটটা আছে সেটা নেন, তাতে আলাদা খাবার এমনি প্রয়োজন নেই, তবে দুধ যদি বাচ্চা একটু বেশি খায় সেক্ষেত্রে তার লিকুইড খাবারের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে সুবিধা হয়। বাচ্চা যদি অন্য খাবার খেতে না, যারা বুকের দুধের উপর ডিপেন্ডেন্ট 2 বছর পর্যন্ত, তারা যদি জ্বরের সময় অন্য খাবার খেতে না চায়, কিন্তু এরকম আমরা প্রায় শুনি যে শুধু বুকের দুধ খাচ্ছে, অন্য কিছু খেতে চাচ্ছে না, তো মাকে তখন বারবারই বুকের দুধ দিতে হয়। সেই সময় মা তার স্বাভাবিক খাবারের পাশাপাশি একটু তরল খাবার, দুধ হতে পারে, পানি হতে পারে, ফলের জুস হতে পারে, স্যুপ হতে পারে, একটু বাড়িয়ে দিতে পারেন, তাহলে দুধের ফ্লোটা ভালো থাকবে সবসময়, মাও ডিহাইড্রেশনে ভুগবে না। এই যে জ্বরের কথা বললাম, জ্বর মাপা নিয়ে এক ধরনের বিষয় রয়েছে যে কীভাবে মাপবে, কোন থার্মোমিটার নিয়ে মাপবে, এই সকল বিষয় নিয়ে আমরা আলাপ করব। জ্বর মাপাটা কেমন, কিভাবে বাচ্চাদের জ্বর মাপতে হবে? জ্বর মাপার একটাই যন্ত্র আমাদের কাছে আছে, সেটা হচ্ছে থার্মোমিটার। সেটা বিভিন্ন ফর্মে আছে, পারদ থার্মোমিটার আছে, কিছু আছে ডিজিটাল থার্মোমিটার, করোনার সময় আমরা দেখলাম যে ইনফ্রারেড থার্মোমিটার, কিছু আছে ফিভার স্ক্যান। এখন যেসব বাচ্চা, আমরা নর্মালি মুখের তাপমাত্রাটাকে প্রেফার করি, যেসব বাচ্চা মুখে থার্মোমিটার নিবে না সেসব বাচ্চাকে আমরা মুখে থার্মোমিটার দিব না, তাদের ক্ষেত্রে বগলে দিতে পারি। যে কোনো থার্মোমিটার হতে পারে, সেটা পারদের হতে পারে বা ডিজিটাল যেটা হতে পারে। সময়টা আমাকে খেয়াল করতে হবে, যদি আমি মুখে দিই তাহলে আমার 1 মিনিটই যথেষ্ট তাপমাত্রাটা নেওয়ার জন্য, আর যদি বগলে দিই তাহলে 3 মিনিট রাখতে হবে। আর যেসব বাচ্চা একেবারেই মানে জ্বর মাপতে দিচ্ছে না, তাদের ক্ষেত্রে আমরা ফিভার স্ক্যান বলে একটা পাওয়া যায়, স্ট্রিপ পাওয়া যায়, এটা কপালের উপর দিলে ওটা কাছাকাছি টেম্পারেচার দেয়। আর এখন আমি অনেকের কাছেই দেখেছি করোনার সময় ইনফ্রারেড থার্মোমিটার এসেছে, ওটা খুব অল্প সময়ের মধ্যে কাছাকাছি নিয়ে জ্বরটা মাপা যায়।
তো যেইভাবেই আমি মাপি না কেন, এখনও সবচেয়ে বেশি প্রচলিত যে থার্মোমিটার সেটা হচ্ছে পারদের থার্মোমিটার। 3 বছরের উপরের বাচ্চারা বা 4-5 বছর তারা মুখে নিতে পারে, তাদের মুখে আমরা দিয়ে তাপমাত্রা মাপতে পারি। আর যারা একেবারেই মুখে দিতে চাচ্ছে না তাদের বগলের নিচে দিয়ে আমরা তাপমাত্রা মাপবো। জ্বরের সাথে দেখা যাচ্ছে কিছু কিছু অনেক সময় বাচ্চাদের খিঁচুনি হয়, এটা কেন হয় বা এটা চিকিৎসা কি? হ্যাঁ, এটাকে আমরা বলি জ্বরজনিত খিঁচুনি বাচ্চাদের, এবং স্নায়ুতন্ত্র সবচেয়ে কমন রোগ হচ্ছে এটা। এই সাধারণত আমরা দেখি যে 5 মাস থেকে 5 বছর পর্যন্ত এই বয়সে যে বাচ্চারা আছে এই বাচ্চাদের জ্বর হলেই খিঁচুনি হওয়ার একটা প্রবণতা আছে, এবং এটা অনেক সময় ফ্যামিলিতে রান করে, ভাই বোনের মধ্যেও রান করে। তাপমাত্রাটা যখন খুব দ্রুত বাড়তে থাকে এই সময়টায় বাচ্চার একটা খিঁচুনি হয়। এই খিঁচুনিটা সাধারণত খুব অল্প সময়ের মধ্যে হয়, দেখা যায় 15 মিনিটের কম সময় হয়, সারা শরীরেই হয়, এবং খিঁচুনির পরে বাচ্চারা আবার স্বাভাবিক হয়ে যায়। এই যে জ্বরটা আসে, এই জ্বরটা শরীরের অন্য কোনো জায়গায় কোনো সংক্রমণ হয়, সংক্রমণ থেকে জ্বরটা আসে। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে যে এই জ্বরটা যাতে আমাদের মাথার মানে মস্তিষ্কের সংক্রমণের জন্য না হয়, তখন সেটা অন্য রোগ হয়ে যাবে। যদি শরীরে কোথাও সংক্রমণ থাকে তার জন্য জ্বর হয় এবং এই জন্য খিঁচুনি হয়, এটাকে আমরা বলি জ্বরজনিত খিঁচুনি বা ফেব্রাইল কনভালশন। এটা একটা খুব সাধারণ একটা রোগ, অনেক বাচ্চারই হয় এবং বাচ্চারা ভালো হয়ে যায়, একটা সময় পরে ভালো হয়ে যায়। এবং এই বাচ্চাদের আসলে কোনো খুব জটিল চিকিৎসার কিছু নাই, জ্বর কমানোর ওষুধ এবং যাতে খিঁচুনি না হয় জন্য আমরা 2-3 দিনের জন্য খিঁচুনি যাতে না হয় একটা ওষুধ দিয়ে রাখি। মোটামুটি একটা লম্বা সময়ের 5 থেকে 6 বছর 6 বছর পর্যন্ত এটা হতে পারে। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলেছি, যে আমরা তো ঘরোয়া চিকিৎসার কথা শুনলাম, একটু যদি মা বাবাদের বলতেন কি কি লক্ষণ দেখা দিলে মা বাবারা এটা বুঝতে পারবেন যে না আর বাসায় রাখা উচিত না, এখন আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে? আসলে 2 মাসের নিচে যে কোনো শিশুর যদি জ্বর হয়, যাই হোক না কেন কারণ, ডাক্তারের কাছে আপনাকে নিতে হবে। তারপরে একটু উপরে যদি উঠি, আমরা যদি দেখি জ্বর 101-এর উপরে উঠে যাচ্ছে, বাচ্চা খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে বা তার সাথে অন্য কোনো সমস্যা হচ্ছে যেমন খিঁচুনি অথবা শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে, অতিরিক্ত বমি হচ্ছে, খাবার যা দিচ্ছি তাই ফেলে দিচ্ছে, এই সময়টা বাসায় রাখাটা ঠিক হবে না। এইসব লক্ষণ দেখা দিলে অবশ্যই দ্রুত হাসপাতালে নিতে হবে। ডাক্তার কামরুল হাসান, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুধু দর্শক যেমনটি শুনছিলেন, যেসব লক্ষণ দেখা দিলে অবশ্যই হাসপাতালে নিতে হবে। এছাড়া সকল শিশুকে আপনি বাসায় রেখেই পর্যাপ্ত খাবার দাবার, নিয়মিত প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়ালেই আমাদের শিশুরা সুস্থ থাকবে। আমাদের শিশুরা সুস্থ থাকুক, আমরা সুস্থ থাকি, এই কারণে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।